নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভায় তরজার কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের নালিশ। অর্জুনের নিশানায় মমতাও, পাল্টা তৃণমূলের নিশানায় বিজেপি প্রার্থী। জানিয়ে সরগরম ব্যারাকপুরের রাজনীতি কারবারিদের একাংশে প্রশ্ন, চাপে রয়েছেন কি অর্জুন সিং? কুরুক্ষেত্রের যুদ্ধে নামার আগে সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ, যার আরেক নাম পার্থ সারথী। কিন্তু লোকসভা ভোটের যুদ্ধে ব্যারাকপুরে অর্জুনকে কিছুটা চাপে। মহাভারতের কুরুক্ষেত্রের সঙ্গে তফাৎ এটুকুই, সেখানে অর্জুনের পাশে ছিলেন তার বন্ধু কৃষ্ণ, কিন্তু বাস্তবে পার্থ প্রতিপক্ষ। হাই ভোল্টেজ ব্যারাকপুর বরাবরই সরগরম। সোমবার ইছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশের ডাক দেয় তৃণমূল, যেখানে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অর্জুন সিং এর দাবি, পার্থ ভৌমিক নির্বাচন বিধি লঙ্ঘন করছেন। এই মর্মে কমিশনে নালিশ জানিয়েছেন অর্জুন সিং। এই চেষ্টা করেছিল এরা তো সব জায়গায় দুর্নীতি করে, কাউন্টিং এ দুর্নীতি, পুলিং, প্রেসাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সব জায়গায় দুর্নীতি। এখন বর্তমান অবস্থাতে অর্জুন সিং এর সাথে কোনো রকম মানুষই নেই। শিক্ষক বলুন, শিক্ষিকা বলুন, সাধারণ মজদুর বলুন, কেউ অর্জুনের সাথে নেই। সেই জন্যে একটা অস্ত্র বার করেছে যে কোনো কারণেই একটা করে কমপ্লেন ঠুকে দিচ্ছে। লোকসভা ভোটে টিকিট না পেয়ে দল বদলেছেন অর্জুন। বিজেপি প্রার্থীর অবস্থা মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যুর মতো। শিক্ষক সমাবেশের মঞ্চে ব্রাত্যর নিশানায় অর্জুন সিং। অর্জুনকে কৃষ্ণকার সারথী আমি জানি না, কিন্তু এখানে অর্জুনের অবস্থা হয়েছে অর্জুনের ছেলের মতো, মানে অভিমন্যুর মতো, সপ্তরথী ঘিরে ধরেছে। ব্রাত্যকে পাল্টা দিয়েছেন অর্জুনও। আরে আমি অভিমন্যু না, আমি অর্জুন আছি। আমি চক্রবেহু এরকম অনেক ভেঙেছি। যে মানুষটা সারা জীবন মানুষের সাথে চিটিংবাজি করে এসেছে, যে কত মানুষের কাছ থেকে ভাটপাড়ার বুকের টাকা নিয়েছে চাকরি দেওয়ার পর্যন্ত, এখনো রেলে চাকরি দেওয়ার জন্য যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা করে ফেরত দেয়, এরকম মানুষ আমি দাঁড় করিয়ে দেখিয়ে দিতে পারবো। ভোটে পুরসভার অস্থায়ী কর্মীদের কাজে লাগানোর অভিযোগও তুলেছেন অর্জুন। পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায়, তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে। এটা আমরা কমপ্লেন করেছি। আর পার্থ ভৌমিক কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই। তো ও পুরোপুরি কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করছে। একটা মন্ত্রী ইমিডিয়েট ওকে বরখাস্ত করা উচিত। পাল্টা অর্জুনকে দিয়েছেন পার্থ। তা নির্বাচন কমিশনের চিঠি লিখেই উনি সময় কাটাচ্ছে। আর আমিও বলছি যে নির্বাচন কমিশন লোক পাবে কোথায়? যেখান থেকে লোক পাওয়ার দরকার, মিউনিসিপ্যালিটি, সরকারি, স্থায়ী, অস্থায়ী, এসব দিয়েই তো হয়। আমি জানি না নির্বাচন কমিশন কাদের ব্যবহার করে, কারণ নির্বাচন কমিশন তার কাজ চালানোর জন্য কাদের ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার। একাধিকবার দল বদলে বিজেপির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমতে পারে বলে আশঙ্কা ছিল। 19-এর ভোট আর 24-এর ভোট এক নয়, হাড়ে হাড়ে বোঝেন অর্জুন। প্রচারে তাই মাটি কামড়ে পড়ে থাকার কথা ব্যারাকপুরের বিজেপির প্রার্থীর মুখে। উল্টো দিকে পার্থ আর সঙ্গী একাধিক বিধায়ক। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। তো ব্যারাকপুরে এখন কুরুক্ষেত্র, অর্জুন সিং এবং পার্থ ভৌমিক। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে মৃণাল মুখার্জি, আপনাকে স্বাগত জানাবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরুণ ব্রহ্ম। যে প্রশ্নটা দিয়ে আমি এই অনুষ্ঠান শুরুও করলাম, যে অর্জুন সিং কোথাও গিয়ে কি একটু চাপে আছেন মৃণাল বাবু? দেখুন, ব্যারাকপুর আর অর্জুন সিং দুটো সমর্থক, দুটো নামই সমর্থক। রাজনৈতিক ক্ষেত্রে ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সে তৃণমূল হোক, বিজেপি হোক, যেখানেই অর্জুন সিং থাকবেন সেটাই জিতবে। মানে সেটা কি আপনাদের আর কোনো প্রার্থী নেই বলে এটা, অর্জুন সিং ছাড়া উপায় নেই? না না, অর্জুন সিং ছাড়া উপায় নেই কথা নয়। এমন তো নয় অর্জুন সিং আমাদের দলে ছিলেন, জিতে আসছেন ব্যারাকপুর। বিভিন্ন চাপের কারণে হয়তো তৃণমূলে তখন যেতে হয়েছিল, কারণ নিজেকে বাঁচাতে। এখানে তো আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তো যেখানে শাসকের আইন চলে সেখানে তো আর আইন শৃঙ্খলাবাজি বলে কিছু থাকে না। তো সেই জন্যই অর্জুন সিংকে তখন চাপে পড়ে যেতে হয়েছিল। এরপর অর্জুন সিং ব্যাক করে এসছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সাথেই কথা বলেছে, রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেছে। তারা মনে করেছেন যে হ্যাঁ, অর্জুন সিং সেই জায়গায় একদম ঠিক লোক।
এবং তাতে দলের কোনো রকম কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে অর্জুন সিংকে দলে নেওয়া হয়েছে এবং তাকেই প্রার্থী করা হয়েছে। অর্জুন সিং সমর্থক, এটাই মৃণাল বাবুদের দলের দৈন্যতার প্রকাশ। বিজেপি, ভারতীয় জনতা পার্টি নিজেদের রেজিমেন্টেড পার্টি, আদর্শগত প্রাণ একটা পার্টি বলে দাবি করে যারা, তারা যদি অর্জুন সিংয়ের মতো পাল্টি বা যে নেতাকে বলেন যে অর্জুন সিং আর ব্যারাকপুর সমর্থক, তাহলে বোঝা যাচ্ছে বিজেপির দশাটা আজকে কি। অর্জুন সিং মমতা ব্যানার্জির জন্য অর্জুন সিং হতে পেরেছিলেন। আজকে অর্জুন সিং 2001, 2006, 2011, 2016 4বার তৃণমূলের টিকিটে জিতে ভাটপাড়া থেকে এমএলএ হয়েছিলেন। তারপর 2010 থেকে 19 পর্যন্ত তাকে চেয়ারম্যানও রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ তার মনে হলো যে তিনি দিল্লি যেতে চান। দিদি তাকে দিল্লির টিকিট না দেওয়াতে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ঠিক নির্বাচনের আগে। নির্বাচনে গিয়ে তিনি আবার 2022-এ বিজেপির এমপি হওয়ার পর, তার ছেলে ভাটপাড়া থেকে বিজেপির এমএলএ হওয়ার পর, তাকে রাজ্যের সহসভাপতি করার পর তিনি 2022-এ তৃণমূলে ব্যাক করে আসলেন। বললেন বিজেপি দলটি জুট মিলের শ্রমিকদের জন্য কিছু করছে না, তাই জুট শ্রমিকদের জন্য লড়াই করার জন্য আমি পুনরায় তৃণমূলে ফিরে আসলাম। তৃণমূলে তিনি টিকিট পাবেন চিৎকার করলেন। তিনি জনগর্জন সভায় বসে রইলেন। যখন জনগর্জন সভায় গিয়ে দেখলেন লক্ষ লক্ষ লোকের গর্জন আর তৃণমূল তাকে দিল বিসর্জন, তখন তার মনে পড়লো সন্দেশখালির কথা। তাই তিনি আবার ব্যাক করে বিজেপিতে গেলেন। আমি এই কারণে কথাটা বললাম, বিজেপি যদি রেজিমেন্টেড পার্টি, আদর্শগত পার্টি, মোদির মুখ থেকে ভোট হয়, যেন যে অর্জুন সিং মোদির বিরোধিতা করে তৃণমূলে পুনরায় ফিরে এসেছিলেন, যে অর্জুন সিং তৃণমূলের ফিরে আসার পর মোদি এবং তার দলের বিরুদ্ধে এত কথা বলেছেন, মৃণালবাবু তো বলছেন যে ব্যারাকপুর আর অর্জুন সিং সমর্থক, ফলত ব্যারাকপুরে জিততে গেলে বিজেপিকে অর্জুন সিংকে টিকিট দিতে হতো। আমি কি বললাম যে ব্যারাকপুর আর অর্জুন সিংকে যদি বিজেপি সমর্থক মনে করে, তাহলে বিজেপির আজকে বলা উচিত বিজেপি একটি ব্যক্তিবাদী দল হয়েছে। বিজেপিতে দীনদয়াল উপাধ্যায়, ছায়াপ্রসাদ মুখার্জি বা ওদের যে পঞ্চনিষ্ঠা, তার কোনো মূল্য রইল না। আরে বিজেপিতে একমাত্র দল যে দল বলে ব্যক্তি নয়, আমরা সংগঠনকে দেখি। তারা বলছেন মোদি সংগঠন কি বলবেন মৃণালবাবু, কি বলবেন অরুণ বাবু যে অভিযোগ করছেন? আবার বলছি বিজেপি আছে কি? উনি 2019টা ভুলে যাচ্ছেন। 2019-এ ওনার দলের যিনি নেতা, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়ে ব্যারাকপুরে বলেছিলেন 2 লক্ষ ভোটে হারাবো। 2 লক্ষ ভোটে যদি না হারাতে পারি আমাকে বলবেন, ঠিক এইভাবে বুকে আঙুল দিয়ে বলেছিল। কিন্তু ব্যারাকপুরে গিয়ে ওই অভিষেক কিন্তু জেতাতে পারেনি। ব্যারাকপুরে অর্জুন সিংই জিতেছিল। ওখানে তৃণমূল কোনো ফ্যাক্টরি নয়, ওখানে অর্জুন সিং যা বলবে তাই হবে। সেখানে মমতা ব্যানার্জিও নয়, অভিষেক ব্যানার্জিও নয়, ওখানে একটাই কথা, আপনারাও মনে করছেন সেখানে নরেন্দ্র মোদিও কেউ নয়, তৈরি করেনি। আপনারাও সেটা মনে করছেন যে ব্যারাকপুরে নরেন্দ্র মোদিও কেউ নয়, তাই তো মৃণাল বাবু? আপনারাও মনে করছেন যে নরেন্দ্র মোদিও কেউ নয়, ব্যারাকপুরে জিততে গেলে অর্জুন সিং, ব্যারাকপুরে জিততে গেলে অর্জুন তৈরি করেছে, কোনো মমতা ব্যানার্জি তৈরি করা প্রোডাক্ট নয় অর্জুন সিং। কার প্রোডাক্ট? অর্জুন সিং কোনো মমতা ব্যানার্জি তৈরি করা প্রোডাক্ট নয়, এটা ওনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বললাম। কারণ ওই জন্য 2019-এ আমি রেফারেন্সটা দিলাম, 2 লক্ষ ভোটে যদি না হারাতে পারি আমাকে বলবেন বলে যে ছেলেটা বলেছিল, সেই ছেলেটা কিন্তু আর মুখ দেখাতে আসেনি এখানে। বলছি উনি স্বীকার করলেন যে আজকে দলের কি দৈন্যদশা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার। তিনি বলছেন অর্জুনের উপর নির্ভরশীল, নরেন্দ্র মোদীর উপর নয়। আর দ্বিতীয় কথা, উনি বলছেন মমতার প্রোডাক্ট নয়, মমতা ব্যানার্জি হাত ধরে দিলে বড় হয়েছে। আবার মনে করিয়ে দিই, এই অর্জুন সিং যদি অত বড়ই নেতা হবেন, 2021-এ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে তিনি এমপি যখন আছেন বিজেপি, তখন 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে বিজেপি পরাজিত হয়েছে। আপনার জন্য আমার প্রশ্ন রয়েছে, যদি অত বড় নেতা নাই হবেন, তাহলে তাকে দলে নেওয়ার জন্য এত তারা কিসের ছিল? কেন তাকে দলে নেওয়া হলো? তিনি তো বিজেপি এমপি, বিজেপি টিকিটে জিতেছিলেন। তৃণমূল কংগ্রেস তাহলে কেন নিয়েছিল তাকে? এই প্রশ্নের উত্তর নেব অরুণ বাবু, আপনার কাছ থেকে উত্তর নেব, আপনার কাছেই ফিরবো। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি আমরা এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে ব্যারাকপুরের সেখানে যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের লড়াই, অর্থাৎ অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের যে লড়াই, সেই লড়াই নিয়ে আমরা আলোচনা করছি। কারণ একে অপরের বিরুদ্ধে যে বাক্যবাণ ছুটছেন তা নিয়ে মূলত সরগরম রয়েছে ব্যারাকপুরের রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমি অরুণবাবু আপনার কাছে যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম, যে সত্যিই যদি অর্জুন সিং এত বড় নেতা না হতেন,
তাহলে তাকে নেওয়ার এত তাড়া কি ছিল? কেনই বা দল তাকে নিয়েছিল? তিনি তো বিজেপি টিকিটে জিতে গিয়েছিলেন। প্রথমে আপনাকে বলি, তাকে দল নিয়েছিল তো বটেই, তিনি যে দলের কাছে আবেদন করেনি তার প্রমাণটা কোথায়? কারণ আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদার মনের মানুষ। আপনাদের মনে থাকবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অনেক নেতাই ছেড়ে চলে গেছিলেন, কি যখন তারা ব্যাক করে মমতা সাদরে বরণ করেছেন। তার মানে এটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দুর্বল। মুকুলবাবুও ছেড়ে চলে গিয়েছিলেন, 21-এ বিজেপি ছিলেন, তারপর ফিরে আসলেন, তাকে নেওয়া হয়েছিল। একসময় সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দল ছেড়ে চলে গিয়েছিলেন, ওনাকে ফিরিয়ে নিয়ে এসে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ কাউকে যে একসময় দল করতেন তিনি ভুল বুঝে ফিরে আসতে চাইলে তাকে নেওয়াটা কিন্তু তৃণমূলের দুর্বলতা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, যে সকলকে নিয়ে তিনি চলতে চান। আর অর্জুন সিং নির্বাচন ফলাফলের পরেও আমরা দেখতে পারবো এই উদারতার কিছু ছবি নিদর্শন। দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি রাজনৈতিকভাবে কাউকে শত্রু মনে করেন না। তিনি রাজনীতি করছেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য। তাই আপনি দেখে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাংলার মানুষের জন্য ভালো হবে সেটা করার জন্য যতদূর যেতে হয় তিনি যেতে রাজি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানুষ যিনি কেন্দ্রীয় যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন নরসিংহ রাওয়ের সময়ে, তিনি কিন্তু জ্যোতি বসুকে গিয়ে নমস্কার করেছিলেন যে জ্যোতি বসু তিনি অত্যাচারিত হয়েছিলেন। তার মানে এই নয় তিনি সিপিএম পন্থী হয়ে গেছিলেন বা তিনি ভুলে গেছিলেন, এটা হলো উদারতা। ভালো কি বলবেন এই বিষয়ে যে তৃণমূল কংগ্রেস উদারতা দেখিয়ে অর্জুন সিংকে নিয়েছে? এই 2024 নির্বাচনের পরে পরে অর্জুন সিং যদি আমি কোট আনকোট বলছি, আপনাদের যে আশা প্রত্যাশা অর্জুন সিং জিতবেন সেই অনুযায়ী বলছি, যদি জেতেন আবার কি দেখবো আমরা তৃণমূল কংগ্রেসে ভিড়তে? তৃণমূল কংগ্রেস উদারতা দেখাবে আর আপনারা সেটা বসে দেখবেন? এটা সময় বলবে। কিন্তু আপনাকে বলি, আমার যিনি প্রতিদ্বন্দ্বী দল থেকে আমার সাথে আজকে ডিবেটে বসেছেন তাকে বলি, মমতা ব্যানার্জির এতটাই উদারতা, বালি তপন দত্তর কথা মনে আছে? ওনার দলেরই কর্মী ছিলেন, তাকে খুন করা হয়েছিল। সেই খুন করার পর সিআইডি তদন্তে একজন মন্ত্রীর নাম আছে, সেই নামটাকে মুছে দেওয়া হয়েছিল। বালির তপন দত্তের সময় কিন্তু উদারতা দেখা যায়নি মমতা ব্যানার্জির কাছে। উদারতা দেখা যায়নি যখন পার্ক স্ট্রিটে সুজেট জর্ডনকে রেপ করে ফেলে দেওয়া হয়েছিল, তখন মমতা ব্যানার্জির উদারতা দেখা যায়নি। উদারতা দেখা যায়নি যখন এই যে সন্দেশখালীতে এখনো পর্যন্ত উনি যেতে পারলেন না, ওনার এতটাই উদারতা, সেই উদারতা কিন্তু মানুষের জন্য দেখা যায়নি। উনি একমাত্র উদারতা দেখান ক্ষমতায় থাকবার জন্য, যাদের যাদের প্রয়োজন, যাদেরকে দিয়ে ওনার স্বার্থ সিদ্ধি হতে পারে বা স্বার্থ চরিতার্থ হতে পারে, তাদের ক্ষেত্রে উনি উদার, বাকিদের জন্য উনার উদারতা দেখা যায় না। এই কথাটা কি সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়? বিজেপি যেই অর্জুন সিংকে কিছুদিন আগে পর্যন্ত নানান রকমের বক্তব্য তার বিরুদ্ধে বলতো, যেই তাপস রায়ের বাড়িতে ইডি যাওয়ার পরে পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন সব চোরেরা একদিন জেলে যাবেন, তার কয়েকদিনের মধ্যেই তাপস রায়ের দলবদল, বিজেপির টিকিটে তিনি প্রার্থী হয়ে গেলেন। যেই বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলতেন নারদার টাকা নেওয়ার অভিযোগে, সেই শুভেন্দু অধিকারী এখন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। কি বলবেন এটাকে? আমি জবাব দেবো। এবার আপনাকে বলি, এতগুলো লোকের বাড়িতে গেছে, তাপস রায়ের কথা বললেন, তাপস রায়ের বাড়ি থেকে কিন্তু কোনো ডকুমেন্টেশন রিকভার্ড হয়নি। তাপস রায়কে গিয়েছিল কিন্তু কোনো ডকুমেন্টেশন পাওয়া যায়নি। ইডি কি ক্লিন চিট দিয়েছে? যাদের কথা বলছেন ওনাদের ওখানে যাদের বাড়িতে গিয়েছিল তাদের ডকুমেন্টেশন শুধু উদ্ধার হয়নি, তাপস রায়ের বাড়ি থেকে কিচ্ছু উদ্ধার হয়নি। আমি বলছি কিচ্ছু উদ্ধার হয়নি। ইডি কি ক্লিন চিট দিয়েছিলেন? ইডি আধিকারিকরা যে তাপস রায় নির্দোষ, আমরা ভুল করে তার বাড়িতে গিয়েছিলাম। ইডি তো ক্লিন চিট নয়, আপনার বাড়িতে তদন্ত করতে যেতেই পারে কেউ, আমার বাড়িতেও আসতে পারে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, দেশের মানুষজন দেখছেন কিন্তু অ্যাকিউজ নয় কোন বিজেপি নেতার বাড়িতে কেন্দ্রীয় এদের কাছ থেকে যেগুলো পাওয়া যায় আধিকারিকরা যাচ্ছেন। বেশ, অরুণ বাবুর কাছে আসি। অরুণ বাবু, আপনার বিরুদ্ধে, আপনাদের দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ। উনি তো উদারতার কথা, আমি উত্তর দিচ্ছি। উনি যে উদারতার কথা বলে সন্দেশখালী কথা বললেন, তপন দত্ত কথা বললেন, আমি সেই প্রসঙ্গে আসবো না। অরুণ বাবু, আমার বক্তব্য অর্জুন সিং নারী শক্তির কথা বলছেন, মণিপুরে কয়বার গিয়েছিলেন? অরুণ বাবু, আমার বক্তব্য অর্জুন সিং এর বিরুদ্ধে আপনাদের লড়াই, কিছুদিন আগে যিনি আপনার দলের
সহকর্মী ছিলেন, হয়তো আপনিও তার পাশে হেঁটেছেন কিছুদিন আগে। পার্থ ভৌমিকের জন্য কতটা কঠিন এই চ্যালেঞ্জ? খুব সহজ, কোনো কঠিন নয়। প্রথম কথা হচ্ছে পার্থ ভৌমিক অত্যন্ত একজন সজ্জন ভদ্র শিক্ষিত রাজনীতিবিদ। তো ওনার পরিবারটা অত্যন্ত শিক্ষিত। তিনি ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন থেকে মূল সংগঠন করে প্রথমে এমএলএ হয়েছেন, তারপরে আজকে এমপি পদে লড়াই করছেন, মাঝে মন্ত্রী হয়েছেন। তিনি সাংস্কৃতিক জগতের মানুষ, সমাজসেবা করে থাকেন। রাজনীতিটা তিনি করছেন সামাজিক চেতনা থেকে, সমাজে কাজ করার জন্য। আর পার্থ ভৌমিক অত্যন্ত পরিচিত, অর্জুন সিং এর পরিচিতি বাহুবলী হিসেবে, আর পার্থ ভৌমিকের পরিচিতি একজন উদার সজ্জন সমাজ মনস্ক মানুষ হিসেবে। আজকে ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজ নয়, আইনের শাসনটাকে বজায় রাখতে চায়। ব্যারাকপুরের মানুষ সাংস্কৃতিক বন্ধনকে বজায় রাখতে চায়। ব্যারাকপুরের মানুষ একটা সুস্থ জীবনযাপন চায়। 19 সালে লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজ চায় না, অঞ্চলে যে কাজ হয়েছিল সেটা করতে দেবেন না। হ্যাঁ, ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজ চাইছে না, উনি বলছেন ওরা মুখের কথা। সোমনাথ শ্যাম একদিকে বলছে আমি বাহুবলী, একদিকে বলছে আমি পার্থ ভৌমিক বলছে আমি বাহুবলী, এদিকে রাজ চক্রবর্তী বলছে আমাকে দেখ। এখানে তো সবাই সবার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ব্যারাকপুরে তো গন্ডগোলটাই তৈরি হয়েছে এইভাবে। অর্জুন সিং তখন বিজেপি ছেড়ে তৃণমূলে গেল, তখনও যে গন্ডগোল ছিল, অর্জুন সিং বেরিয়ে চলে এসছে, এখনো সেই গন্ডগোল রয়েছে। তো গন্ডগোলটা তো ওরা তৈরি করে রেখেছে ব্যারাকপুরে। কোনো গন্ডগোল নেই, ব্যারাকপুরে তো ওরাই গন্ডগোল তৈরি করে রেখেছে। গন্ডগোলের মূল ফাউন্টেন হেডই ছিল অর্জুন সিং। বেশ, আজকে আমাদের সময় নেই, দেখা যাক অর্জুন সিং জেতেন নাকি পার্থ ভৌমিক বাজিমাত করেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই তরজা চলতে থাকবে, একে অপরের বিরুদ্ধে প্রশ্নবাণ বা অভিযোগ চলতেই থাকবে, রাজনৈতিক জমি তপ্ত হবে। আপাতত আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, মৃণাল বাবু এবং অরুণ বাবু। আজকের মতো নারদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।